কি এক্সপিরিয়েন্স। আর এখান থেকে যখন যাচ্ছি না সবাই না দেখছে, মানে আমরা যেন এলিয়েন চলে এসেছি। সাতকোশিয়াতে আমরা পিহেন দেখলাম, আর এখানে আমরা পিকক। ও এই দেখো গরুগুলো সুইম কেটে কেটে ওপার যাচ্ছে। 300+ ঘন্টা। এই জীবনে ফার্স্ট টাইম রাজহাঁসের ডিম দেখলাম। বিউটি বিউটি। আর আমরা ফার্স্ট চা বাগান দেখতে পেয়ে গেছি। এই জলটার দিকে সোজা চলে গেছে ভুটান। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে 7:48 আর আমরা পুরো বাইক রেডি করে নিয়েছি। আর এখন আমরা বেরোবো টুয়ার্ডস জলদাপাড়া। আমাদের বুকিং আছে অলরেডি জলদাপাড়ার রাইনো কটেজ, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। তোমরা চেক করে নিতে পারো যদি তোমরা জলদাপাড়ায় থাকতে চাও। জলদাপাড়া রাইনো কটেজের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখন কন্ডিশনটা একটু ওভারকাস্ট কন্ডিশন আছে, তোমরা জাস্ট দেখে নাও। পুরো ওভারকাস্ট কন্ডিশন, পুরো ক্লাউডি, কিন্তু এখনো বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত, বাট বৃষ্টি হওয়ার কিন্তু ভালো সম্ভাবনা আছে। তো আমরা যত তাড়াতাড়ি পারি আমরা চেষ্টা করব পৌঁছে যেতে। এখান থেকে জলদাপাড়া রাইনো কটেজ যেখানে আমাদের স্টে, সেখানে আমাদের শিলিগুড়ি থেকে লাগছে 129 কিলোমিটার আর সময় লাগছে 2 hours 30 minutes মতো। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। 8:06 বাজে আর এটা আমাদের হোটেল ছিল, হোটেল ওয়েসিস। খাবার দাবারও বেশ ভালো ছিল। আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস জলদাপাড়া। আমাদের ইটিএ দেখাচ্ছে 11:07, 2 hours 58 minutes, 126 কিলোমিটার। এবার দেখা যাক কতক্ষণে আমরা ঢুকি। পুরো ওভারকাস্ট কন্ডিশন, পুরো মেঘলা, ফুল মেঘলা হয়ে আছে। বৃষ্টির সম্ভাবনা তো আছে, মানে যেটা আমরা ওয়েদার ফরকাস্টে দেখলাম। আর গুগল ম্যাপ দেখাচ্ছে NH27 ধরেই আমাদের কিন্তু জলদাপাড়ার দিকে যেতে হবে। এই হচ্ছে শিলিগুড়ি মেডিকেল রোড, এটা হচ্ছে মেডিকেল মোড় মনে হয়। আর এখান থেকে আমরা বাঁ দিক নিলাম। এই আমরা বাঁ দিক নিয়ে নিলাম। আমরা উঠে গেলাম এখন NH27। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমরা আগের বার যখন শিলিগুড়ি টু মঙ্গলদৈ করেছিলাম আসাম, আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, একদম জলদাপাড়ার ওপর দিয়েই গেছিলাম। তোমরা ভিডিওটা চেক করে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। এই উঠে গেলাম একদম প্রপার হাইওয়ে, মানে লেখা ছিল 4 লেন স্টার্টস, এখন থেকে পুরোটা 4 লেন। শিলিগুড়িতে ঢোকার সময় একটু ওটা রাস্তাটা খারাপ হয়ে যাবে, খারাপ না ইন দ্য সেন্স সিঙ্গেল লেন হাইওয়ে হয়ে যাবে, বাট এখন থেকে কিন্তু পুরোটাই কিন্তু 4 লেন হাইওয়ে হয়ে গেল। আর আমরা হোটেল থেকে কিছুই খেয়ে বেরোইনি, ব্রেকফাস্ট তো ছিল না, ব্রেকফাস্ট তখন কোথাও করারও কোনো জায়গা ছিল না। একটা চা বিস্কুট তো খেতে হবে, তা না হলে না এনার্জি আসছে না। যদিও আজকের রাইড খুব একটা বেশি বড় রাইড নয়, জাস্ট এখন আর 111 কিলোমিটার বাকি, বাট স্টিল সকালবেলা চা না হলে হয়। আজকের জার্নিটা কিন্তু দুর্ধর্ষ হবে, দুর্ধর্ষ। এখান থেকে জলদাপাড়ার যে জার্নিটা, যে রাস্তাটা আছে সেটা একেবারে মাখনের মতো স্মুথ, অ্যান্ড দুধারে প্রচন্ড সিনিক বিউটি পাবে, প্রচন্ড সিনিক বিউটি, মানে মন ভরে যাবে এরকম একটা রাস্তায় রাইড করতে। কারণ আমার একবারই এক্সপিরিয়েন্স আছে, সেই দিক দিয়েই বলছি। আর আমরা ফার্স্ট চা বাগান দেখতে পেয়ে গেছি। এই যে দেখো ছোট্ট একটা চা বাগান শুরু হয়ে গেছে, কালকে রাতেই শুরু হয়ে গেছিল। আমরা যখন শিলিগুড়ি ঢুকছিলাম, বাট রাত্রি হয়ে গেছিল, আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না, আমরা শুধু শুকতে পাচ্ছিলাম, চায়ের গন্ধ শুকতে পাচ্ছিলাম। আর আজকে এই ট্রিপে ফার্স্ট টাইম চোখে দেখলাম চা বাগান। রাস্তার পাশে যে খাতটা, দুধারেই আমি দেখছি কি ফুল জানি না, কোনো জঙ্গলি ফুল হবে, বাট সিরিয়াসলি ঝাঁকে ঝাঁকে দেখতে না খুব সুন্দর লাগছে। এই যে দেখো। আর আজকে সূর্য ওঠেনি এখনো পর্যন্ত। ওয়েদার কিন্তু দারুণ, রাইড করার জন্য একদম আইডিয়াল ওয়েদার। আর এইরকম একটা রাস্তা, মানে আহা, দারুণ দারুণ। সেরকম কোনো ট্রাফিক নেই। আর এখান থেকে এই যে এখানেও আছে ভর্তি চা বাগান, পুরোটা চা বাগান। এইদিকে একর জমি, পুরো চা বাগান।
আর এখান থেকে দেখাচ্ছে জলপাইগুড়ির ডিস্টেন্স 23 কিলোমিটার। এই আজকের আমাদের ফার্স্ট টোল গেট পড়বে, যদিও আমাদের কোনো এসে যায় না, কারণ আমরা বাইকার, আমরা টোল দিই না। যখন গাড়ি নিয়ে আসবো তখন টোল দেব। দাঁড়িয়েছি কোনো একটা জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বৃষ্টি পড়ছে না তো, এই ওয়েদার ইজ এ পারফেক্ট ওয়েদার টু রাইড। দারুণ দারুণ দারুণ। আর এরকম একটা রাস্তা। জলপাইগুড়ি এখান থেকে 20 কিলোমিটার দূর। আর এখানে আমরা দাঁড়িয়েছি এটা চা খেতে। শুরু করলাম আমরা আমাদের জার্নি। আর পাক্কা 100 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন। বিউটি, ও সলিড। ওইদিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ওইদিকে ব্রিজে উঠছে ট্রেনটা। মানে সিরিয়াসলি এই দিককার যে NH-27 এর যে কন্ডিশনটা না, তুলনাবিহীন। এখান থেকে আলিপুরদুয়ার 77, গৌহাটি 389। তো এখানে দুটো রাস্তা আছে। গুগল ম্যাপ দেখাচ্ছে হচ্ছে ফালাকাটা হয়ে NH-27 ধরে, আর 48 কিলোমিটার। আর আরেকটা রাস্তা আছে হচ্ছে বীরপাড়া হয়ে, যেটা সোজা গিয়ে ওটা একটু ঘোরপথ হবে। তো আমরা ফালাকাটা দিয়েই যাচ্ছি। এখান থেকে ডান দিক নিতে হবে ধূপগুড়ি থেকে, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে সেটাই শর্টেস্ট ওয়ে হবে। আর সেটা এখানকার লোকালও বললো ফালাকাটা দিয়েই যান, তাড়াতাড়ি হয়ে যাবে। বীরপাড়া দিয়ে গেলে একটু টাইম লাগবে, একটু ঘোরপথ হয়ে যাবে। এই যে সোজা চলে যাচ্ছে হচ্ছে বীরপাড়া। আর আমরা লাস্টবার যখন গেছিলাম আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, কারণ আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে মঙ্গলদৈ, তো আমরা সোজাই বেরিয়ে গেছিলাম। বীরপাড়ার রাস্তাটা কিন্তু বেশ ভালো সিনিক বিউটি ছিল, কারণ গতবার আমরা যখন গেছিলাম আমরা দেখেছিলাম। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাইনি, বাট এই রাস্তাটা তাহলে এক্সপ্লোর করে নেওয়া যাবে। আর আশা করি এই রাস্তাটাও বেশ ভালোই হবে। আর আমাদের ডিস্টেন্স আছে 47 কিলোমিটার, আর 1 ঘন্টা 16 মিনিট অ্যাজ পার গুগল আমাদের রাইড করতে হবে। আর এখন আমাদের বাইকের ঘড়িতে বাজে হচ্ছে 9:49। আর এই রাস্তাটা এক প্রকার সিঙ্গেল লেন হাইওয়ে, বাট এটা NH-27ই কিন্তু। আর যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেটা কিন্তু NH-515, ফালাকাটা 17 কিলোমিটার। প্রচন্ড সিনিক বিউটি, প্রচন্ড সিনিক ভিউ এখান দিয়ে। না, এই রাস্তাটাও খুবই সুন্দর। এর নিচ দিয়ে রেল লাইন চলে গেছে। ওই যে সামনে যে ক্ষেতটা ছিল না ব্রিজের আগে, ওখানে মনে হয় আলু চাষ হচ্ছিল। ওখানে সব বস্তা বস্তা করে রাখা ছিল। আর এই বস্তাটা দেখে বুঝলাম যে এই সেম রঙেরই বস্তা ছিল একটু আগে একটা রিক্সাতে যাচ্ছিল, তাতেই বুঝলাম যে ওটা আলু ছিল। হ্যাঁ, কি কিউট শিপ, পুরো আলুর গোদাম। ওখান থেকে তুলছে, মানে চাষ করে তুলছে, আর এখানে জড়ো করছে। এটা স্টোরেজ। আচ্ছা, এইটা হচ্ছে সেই মোড়টা। এই মোড়টার কথা ওই আগের লোকাল লোকটা বলেছিল ওখান থেকে ডান দিক নিতে, আর ম্যাপেও সেটাই দেখাচ্ছে। এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। এটা হচ্ছে ধূপগুড়ি মোড়। আমরা চলে এসেছি ফালাকাটা। আর এখান থেকে আরো আমাদের 25 কিলোমিটার যেতে হবে আমাদের স্টে। ফালাকাটা থেকে আলিপুরদুয়ার 38, কুচবিহার 40, গৌহাটি 402। ফালাকাটার পর থেকে যে রাস্তাটা আছে না,
এখন আমরা NH17 ধরে যাচ্ছি। রাস্তা প্রচন্ড সরু আর কোনো কোনো জায়গায় খুবই খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। এই রাস্তায় না একটু দেখে চালাতে হবে। যখনই তোমরা আসবে এই রাস্তা দিয়ে একটু দেখে গাড়ি কিংবা বাইক চালিও। NH17 আমরা ছেড়ে দিলাম, ওখান থেকে আমাদের বাঁ দিক নিতে বললো গুগল ম্যাপ। আর আমাদের ডেস্টিনেশন আর 15 কিলোমিটার্স। এরকম ছোট্ট ছোট্ট গ্রামের ভেতর দিয়ে যেতে হচ্ছে আমাদের, বাট গ্রামগুলো বেশ ছিমছাম। গ্রামের ভেতর দিয়েও না যেতে কিন্তু বেশ ভাল লাগে। কিন্তু আমরা শহুরে মানুষ, শহরের রাস্তায় ম্যাক্সিমাম চলাফেরা করি, সুতরাং গ্রামের রাস্তা দিয়ে যখন যাই তখন অনুভবটাই একটু আলাদা হয়। গ্রামের মধ্যে দিয়ে পুরো একদম প্রত্যন্ত গ্রাম, নর্থ বেঙ্গলের কোনো প্রত্যন্ত গ্রাম। আর এখান থেকে যখন যাচ্ছি না সবাই না দেখছে, মানে আমরা যেন এলিয়েন চলে এসেছি। সবাই টাটা করছে, বাচ্চাগুলো, মানে ওদের কাছে আমরা পুরো এলিয়েন। চারিধারে সিনারিটা দেখো, সিনারি কি সুন্দর লাগছে। দুধারে শুধু সবুজ আর মাঝখান দিয়ে একটা সরু গ্রামের রাস্তা। আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের রিসর্টে। আর তার আগে কিন্তু এই রকম একটা অফরোড মতো প্যাচ তোমরা পেয়ে যাবে, অলমোস্ট 900 মিটার্স। পুরো একদম গ্রামের কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর বাকি 450 মিটার্স। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, দেখো, অসাধারণ অসাধারণ বিউটি। এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন, জলদাপাড়া রাইনো কটেজ। যতক্ষণে আমরা এখানে অপেক্ষা করছিলাম রুমটা রেডি হওয়ার জন্য, ততক্ষণে আমাদের চাও চলে এলো। 12:50 বাজে আর আমরা তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখান থেকে মোটামুটি আমরা 1টা নাগাদ বেরোবো টুয়ার্ডস শালকুমার গেট। তো তার আগে আমরা যেখানে আছি রাইনো কটেজের আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আমরা নিয়েছিলাম হচ্ছে ডিলাক্স রুম, সেটার দাম পড়েছে 1500 টাকা একদিনের জন্য। এটা হচ্ছে আমাদের রুম। রুমটা এক প্রকার এই রকম, ভালো ওয়াল পেন্টিংস আছে। এখানে একটা আয়না আছে, একটা ডেস্ক আছে, খাট, একটা বাথরুম, গিজারও আছে। তো ইটস আ বেসিক রুম, যা যা দরকার সেইগুলো সবই আছে। আর এনভায়রনমেন্টটা হচ্ছে পুরো একদম ফরেস্টের মধ্যে। রিসোর্টটাকে বলে পুরো ফরেস্টের মধ্যে। এর ওপরেও সব রুমস আছে, এগুলো সব বুক ছিল। আমাদেরটাই সব থেকে কম দামি, আর যেই সময় আমরা বুক করেছিলাম সেই সময় এই একটা রুমই অ্যাভেলেবেল ছিল, বাদ বাকি সব কিন্তু বুক অলরেডি হয়ে গেছিল। এখানে একটা কটেজ আছে, এটা হচ্ছে অবজারভেটরি। এই রুমটার নাম হচ্ছে অবজারভেটরি কটেজ। এটার ভাড়া মোটামুটি 2500 টাকার মতো। আর থাকার ক্যাপাসিটি অনেক বেশি আছে। আর ওইখানে যে কটেজটা আছে ওটা হচ্ছে ট্রি হাউস। আর ওটা যদি বুক করতে হয় ওটার ভাড়া কিন্তু সব থেকে বেশি, 5000 টাকা। বাট ওখানেও কিন্তু পার্সন থাকার ক্যাপাসিটিও সব থেকে বেশি, 8 জন থাকতে পারে ওই একটা ট্রি হাউসে। তো 8 জন যারা আছে তাদের জন্য ট্রি হাউসটা উইল বি দ্য বেস্ট। কিংবা তোমরা যদি বন্ধু বান্ধবরা আসো, দ্যাট উইল বি দ্য বেস্ট অপশন, বাট সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। তো সেটাই হচ্ছে ব্যাপার। চারপাশের পরিবেশটা একটু দেখুন। আর ওইদিকে একটা নদী আছে, ওই নদীটার নাম হচ্ছে, এখান থেকে জানতে পারলাম হচ্ছে সীসামারি নদী। আর এটা হচ্ছে কমন ডাইনিং স্পেস এখানে। আর ওটা হচ্ছে ওদের কিচেন। বেশ ভালো, জঙ্গলের মধ্যে
এরকম একটা রিসর্ট উইকেন্ড কাটানোর জন্য দ্য বেস্ট অপশন ইন জলদাপাড়া। তো চলো এখন আমরা 1টার সময় বেরোবো, কারণ 2টোর সময় আমাদের জঙ্গল সাফারি বুকিং আছে। বেরিয়ে পড়লাম আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আমাদের জলদাপাড়ার জঙ্গল সাফারির বুকিং কিন্তু আমরা অনলাইনেই করে রেখেছিলাম জলদাপাড়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল শালকুমার গেট। যেহেতু আমরা আগে থেকে রিসর্টে ফোন করে জেনে নিয়েছিলাম যে এই রিসর্ট থেকে কোন গেটটা কাছাকাছি পড়বে। জলদাপাড়ার জঙ্গল সাফারি কিন্তু আরও অনেক গেট দিয়েও হয়, যেমন মাদারিহাট বা চিলাপাতা ফরেস্ট গেট দিয়ে। এখানে তোমাদের দেখাতে হবে, তোমাদের একটা কপি নিয়ে আসতে হবে, যে বুকিং যেটা করেছে অনলাইনে সেটার একটা জেরক্স নিয়ে আসতে হবে, আর তোমাদের আধার কার্ডের জেরক্স 1 কপি করে লাগবে, আর এইখানে অফিসে দেখাতে হবে। তোমাদের সুবিধার্থে সব রকম ডিটেলস রিগার্ডিং দ্য বুকিং অ্যান্ড কস্টিং অফ দ্য সাফারি শেয়ার করে রাখলাম। আমাদের সব ফর্ম্যালিটিস ডান, আর এখন বাজে 1:50, আর 10 মিনিট পরে আমাদের সাফারি শুরু হয়ে যাবে। তার আগে এই জায়গাটার ভাইবটা একবার জাস্ট চেক করে নাও। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কটেজেস আছে। আগে যদি আমরা জানতাম তাহলে হয়তো আমরা এখানেই বুক করতাম, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম যখন আসবো তখন অন্যরকম প্ল্যান হবে। কারণ এই সব কটেজে থাকলে একদম ডিরেক্টলি জঙ্গলের ভিউটা তোমরা পেয়ে যাবে। শুরু হয়ে গেল আমাদের জঙ্গল সাফারি জলদাপাড়া। আপনাদের 6 জনের করা আছে তো? তো আমরা এখানে 6 জন আছি, আমরা তো এখানে 2 জন ছিলাম। তো এনারা এসছেন বালুরঘাট থেকে। তো আমরা যেহেতু 6 জন আছি আর একটা গাড়িতে 6 জনেরই ক্যাপাসিটি আছে, তো উই ডিসাইডেড যে আমরা 6 জন একটা গাড়ি নিয়ে নেব। সো ইট উইল বি কস্ট সেভিং ফর অল অফ আস। দাদা কতক্ষণ হবে সাফারি? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা তো? 3টা পয়েন্ট আছে, স্পট আছে। 3টা পয়েন্টে। আচ্ছা আচ্ছা, এখন দাঁড়ান, দাঁড়িয়ে 2 দিকে একটু নজর রাখবেন। ওই যে ময়ূর, আমি ক্যামেরা করছি। দারুণ দারুণ। সাতকোশিয়াতে আমরা পিহেন দেখলাম, আর এখানে আমরা পিকক। ও সুপার সুপার, লাভলি লাভলি লাভলি। মনে হচ্ছে যেন আমাদের জন্য এই পোজ দেওয়ার জন্য রেডি হয়েছিল। বড় জিনিস রাইনো। হ্যাঁ, তুলো হয়। ওই যে কিছু একটা, এটা বাইসন, এটা বাইসন 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 বাইসন। আরে বাচ্চাগুলো শুয়ে আছে, বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছে বুঝি না। বাচ্চা আছে ওখানে, ওই যে গাছটার ওখানে আছে। ও হ্যাঁ হ্যাঁ, চলো। মা বাইসন বাচ্চাগুলোদের, বাচ্চাগুলোদের। হ্যাঁ হ্যাঁ, ওই যে রাস্তা পার। হ্যাঁ দেখ, অনেক দূরে। ওই জায়গাটায় সামনে যাবো না? 3খানা ময়ূর, বাপ রে বাপ। এ ময়ূরের ছড়াছড়ি হচ্ছে এখানে। ওফ কি সুন্দর, দারুণ। হ্যাঁ ওই যে ওখানে একটা ময়ূর ছিল, পেখম তুলেছিল। প্রচুর ময়ূর ছড়াছড়ি আছে ময়ূরের। ওই যে বাইসন একটা ঘুরে বেড়াচ্ছে। কোথায় এসছে এটা? সল্টপিটে লবণ দেওয়া আছে তো, লবণ খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এটা একটা ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে আমরা ফার্স্ট ওয়াচ টাওয়ারে যাচ্ছি। ওরা লবণ খেতে এসছে না? সল্ট পিট, লবণ খেতে ভালোবাসে ওরা। তৃণী বুঝি তো। হ্যাঁ হ্যাঁ, এই বয়সের এগুলো মনে করে খাওয়াটা ওদের হজম হয়। যত হজম করবে তত ওরা জল টল ঘাস ঠাস খাবে। দুপুর বেলা তো ওরা রেস্ট করে জঙ্গলে, বুঝছেন তো। বিকেলে যত সন্ধ্যা হবে তত ওরা বাইরে খাওয়ার জন্য। এর কটা গন্ডার আছে? 300+ গন্ডার।
আর বাইসন কটা আছে? বাইসন আছে আপনার মোটামুটি 3000 রুপিয়া। 3000-এর উপর। হাতি আছে 500 প্লাস। আচ্ছা আচ্ছা। হরিণ আছে 4 রকমের। 4 রকমের। লেপার আছে মোটামুটি 100-এর কাছাকাছি লেপার। আর এই ঘাসগুলো হচ্ছে লাগানো ঘাসের খাবার জন্য। এগুলো হাতি গন্ডার বাইসনগুলো খায়। এগুলো তার করে দেওয়া আছে কেন? তারের দেওয়া আছে না, এগুলো ঝাটকা মারে তো, যাতে গন্ডার বাইসন যাতে ভিতরে ঢুকতে না পারে। যখন ঘাসটা পুরাটা হয়ে যাবে না তখন খুলে দেওয়া হবে। ওটা খুলে দিবে, তখন ওরা ঘুরে খাবে। ও আচ্ছা। জঙ্গলের এরিয়া টোটাল হচ্ছে আপনার 216.51 স্কয়ার বর্গ কিলোমিটার। বাবা। এই জঙ্গলটা এদিকে সোজা চলে গেছে ভুটান, সোজা এদিকে, তবে এদিকে চলে গেল আসাম কাজিরাঙ্গা। আচ্ছা আচ্ছা। এইটাই আসাম কাজিরাঙ্গার সাথে কানেক্টেড। আচ্ছা। যখন জঙ্গলে ঘুরতে আসবেন না, এপ্রিল মাসের প্রথম দিকে আসবেন, ওই সময় জ্বালা জ্বালা ঘাসগুলো ওঠে না, দেখা যায়। তখন বিকালে করবেন, না হলে বাইসন 150-200 একসাথে পাবেন। তখন 8-10টা গন্ডা পাবেন। আর জুন মাসের 15 তারিখে বন্ধ হয়, জুন জুলাই আগস্ট 3 মাসটা আছে বেডিং টাইম। রেনি সিজনটা বন্ধ থাকে। যখন সেপ্টেম্বরের 16 তারিখ খুলে না, ওই সময়টা প্রথম ঘুরবেন জঙ্গলটা, আরো বেশি পাবেন। যখন মনে করো 10-12 দিন হয়ে গেলো, চলাচল হয়ে গেলো না, তখন সাইডে থাকে। আর হরিণ দেখতে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসটা আসবেন, ওই শিমুল গাছের ফুলগুলো পরে না, না হলেও 300-400 হরিণ দেখা যায়। বাঘ দেখা যায়? বাঘটা মাসে ওই 3-4 বার দেখা যায়। মাসে 3-4 বার সবসময় পাওয়া যায়। বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার? লেপার। লেপার। রয়্যাল বেঙ্গল টাইগার এখানে নেই। রয়্যাল বেঙ্গল টাইগার থাকলে একটু বাইসন সব খেয়ে নেয়। হাতি গন্ডার বাইসনের সব পায়ের ছাপ রাখা আছে এখানে। ওরা সবাই আছে এই সল্টপিটে। দেখা যাবে তো আজকে? দেখি না, আরো দুটো বাকি আছে। সকালে তো গন্ডার পাওয়া গেল, বাইসন পাওয়া গেল। কি এক্সপেরিয়েন্স! নদী পার হয়ে গেছে। ওই হাতি দেখা গেছে। ওই 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 দুটো আছে। হাতি দেখতে পেয়েছি, দুটো হাতি দেখতে পেয়েছি। দাদা, হাতি সাফারিটা এখন হয় না, বন্ধ আছে? এলিফ্যান্ট সাফারিটা কিন্তু এখন পুরোপুরি অনলাইন হয়ে গেছে, আর স্লটস খুবই লিমিটেড। তাই যদি তোমাদের করার প্ল্যান থাকে, তাহলে কিন্তু ওয়েল ইন অ্যাডভান্স অফ 1-2 মান্থস বুক করতে হবে, আদারওয়াইজ কিন্তু স্লটস অ্যাভেলেবেল থাকে না। ওটা হচ্ছে হলং বাংলো, ওটা গভর্নমেন্টের। ভালো জায়গায় পড়েছিল, পুরো জঙ্গলের মধ্যে তো একেবারে। হ্যাঁ, এগুলো কি? এগুলো তো লোকাল। এখানে স্টাফরা থাকে। এটাই হচ্ছে হলং বাংলো, এটা গভর্নমেন্টের। আর এখানে আগে থেকে বুক করতে হয়, আর অনেক আগে থেকেই বুক করতে হয়। দাদা বললো যে মোটামুটি 5-6 মাস আগের থেকে বুক করতে হয় এখানে, তা নাহলে পাওয়াই যায় না একেবারে। খুবই পসিবিলিটি কম। আর এই সামনে এখানে ঠিক এখান থেকে হাতি সাফারিটা শুরু হয়। আচ্ছা, এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তো দেখতে গেলে তো মানে থাকলে তো বেশ অনেক কথা কিছুই সাইট সিইং তো পাওয়া যাবে। হ্যাঁ, এখানে পাওয়া যায়। এলিফ্যান্ট সাফারি লেখা আছে। ও এলিফ্যান্ট সাফারি যারা করবে তাদেরকে গাড়িতে করে এতটা অব্দি নিয়ে আসে তো? আচ্ছা 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 আচ্ছা। এগুলো তো থাকলেই পুরো কাঠের হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাংলোয় থাকলে পুরো এখান থেকে পুরো জঙ্গলের ভিউটা খুব ভালোভাবে পাওয়া যায়। আর এখানে থাকার অ্যাডভান্টেজ এটাই যে এখানেই না সল্ট পিটগুলো দেওয়া থাকে, যাতে অ্যানিমালসগুলো, বাফেলো, তারপরে রাইনো, এরা সব আসে। কতগুলো ময়ূর! 3-3টে ময়ূর, আর বিরাট সাইজ। এটা কি নদী? হলং ঝরা নদী। এখানে 8টা রুম আছে। হ্যাঁ, 3টা হচ্ছে ভিআইপি, 5টা হচ্ছে জেনারেল টুরিস্টের জন্য। জাস্ট এখান থেকে ভিউ খানা দেখো, মারাত্মক। বলছে কালকে এখানে নাকি গন্ডা ফন্ডা দেখতে পাওয়া যায়। এরা তো প্রায় দেখতে পাই। বিকেলের সাফারিতে বলছে বেটার, বিকেলের সাফারি করলে 4টের পর বলছে সেটাই। বেটার জিনিস দেখতে পাওয়া যায়। এখানে পুরো ভর্তি পাখি, পাখিদের আসর বসেছে লাগছে। কি করছে? হ্যাঁ, নাচছে। আমি তাই দেখলাম যে ও কি করছে। দুটো স্পট ভিজিট করা হলো, বাট এখনো পর্যন্ত গন্ডারের কোনো খোঁজ নেই। আমরা কোথায় যাচ্ছি দাদা এরপরে? হরিণডাঙ্গা।
হরিণডাঙ্গা টাওয়ার। এটাই আমাদের লাস্ট স্পট হবে। দেখা যাক। ওই যে একটা হাতি দেখতে পাচ্ছি, ওই যে আসছে। একটা নয়, আরো আছে কয়েকটা। জুতোর ঘরে সিটে অনেকগুলো আছে। একটা আছে, তো আমাদের দেখা হলো না, ভাগ্য সাথ দিল না রাইনো দেখা। ওই যে হরিণ, এই শোনো না, এই যে একটা হরিণ দেখেছি, ওই যে ছোট্ট হরিণ। বললাম না ওই দুটো আছে মনে হয় না? দুটো আছে। সোনা দেখতে পেয়েছিস? ওই যে দেখ, ওই রাইনো দেখতে পেলাম না তো বাইসানি সাহি, আর হরিণটাও এক্সপেক্ট করছিলাম না। ওই যে হাতি স্নান করাচ্ছে, ওই যে শুয়ে। হ্যাঁ, ওগুলো সবই পোষা হাতি। ও ওয়াও, কি সুন্দর লাগছে। বাহ, এই সাবাস, দারুণ 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 ব্যাপার। ও মা, কি সুইট না? চোখটা বন্ধ করে আছে দেখো। হ্যাঁ, ও আরাম নিচ্ছে। চোখ ঘুরছে যখন চোখ বন্ধ করে আছে। দাদা সুর দিয়ে জলটা নিতে বললে নিবে না? সুর দিয়ে জল নিতে সবাই ই ওয়াও, আমাদের এদিকে চলো। ওয়াও, কিউট। আমাদের দিকে একটু দিক। টপ টপ চলে আসলাম আমরা আবার শালকুমার গেটের কাছে, আর আমাদের সাফারি ডান। সব কিছুই দেখলাম, বাট গন্ডার দেখতে পারলাম না। একেবারে রিসর্টে ফিরে লাঞ্চ করতে বসে গেলাম। গুড ইভিনিং। লাঞ্চের পর আর সেরকম কোনো শ্যুট করার কিছু ছিল না। একেবারে চলে এলাম বিকেলবেলায় ইভিনিং স্ন্যাক্সের জন্য। স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর চা। রাতের অ্যাম্বিয়েন্সটা এখানকার জাস্ট পুরো আলাদাই। মানে এখানে এত রকমের আওয়াজ আর ডাক পাওয়া যাচ্ছে, পুরো ডিফারেন্ট। দিনটা শেষ করছি ডিনার টেবিল থেকে। চিকেন কষা, আলু পোস্ত আর রুটি দিয়ে জমজমাট ডিনার আজকে। তো ডিনার কমপ্লিট আমাদের, আর ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলামই। এখানকার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আর আমাদের তো কিছু করার নেই, এখন আমরা শুয়ে পড়বো। রাত 10:40 বাজে। আর এখানকার একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু যে চার্জেসটা অ্যাপ্লিকেবল আছে থ্রু ওয়েবসাইট, এটা কিন্তু ফুডিং ইনক্লুডেড নয়। ফুডিং এর জন্য কিন্তু তোমাদের আলাদা করে পে করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ 700 রুপিস পার হেড ফর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স। দেখা হচ্ছে তাহলে কালকে সকালবেলা তোমাদের সাথে। গুড নাইট ফ্রম জলদাপাড়া। গুড মর্নিং ফ্রম জলদাপাড়া রাইনো কটেজ। এখন বাজে সকাল 8:30, আর আমরা মোটামুটি পুরো ফ্রেশ হয়ে গেছি আমরা দুজনেই, আমি আর অন্বেষা। আর এখন আমরা যাব চা খেতে, আর তারপরে এই পার্শ্ববর্তী এলাকাটা একটু ঘুরে দেখব। সামনে সিসামারি নদী আছে, আর সকালের সময় এই জায়গাটা কিরকম লাগে সেটাও তোমাদের কাছে তুলে ধরব। ওখানে ওদের ঘর। চলো। এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো মুখ গুজে ঘুমায়। চলো। এখানেই হচ্ছে সিসামারি নদী, তারপরেই হচ্ছে জলদাপাড়ার ফরেস্ট শুরু হচ্ছে। চলো ওই জায়গাটা একটু ঘুরে আসি। ও দারুণ 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 জায়গা। এই সাইডটা পুরো জলদাপাড়া ফরেস্ট। হুম, এই দিকটা এটা পুরোটাই ফরেস্ট। কতদূর দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই কি বাবা, এই দেখো গরুগুলো সুইম কেটে কেটে ওপার যাচ্ছে। এখানে হুশ করে এই সাবাস, এটা কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। আমি ফার্স্ট টাইম গরুকে সুইম করতে দেখছি। এই দেখো, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। মানে আমরা বুঝতে পারিনি কালকে এসে যে এরকম একটা জায়গা আছে। এ থেকে উপরে ভেবেছি, হ্যাঁ জানতাম যে নদী, বাট আমরা কোন দিক দিয়ে উঠতে হয় জানতাম না। ওপারটা হচ্ছে পুরো জলদাপাড়া জঙ্গল, ফুল জঙ্গল এরিয়া, আর মাঝখান দিয়ে সিসামারা নদী চলে গেছে। আর এই পারটা থেকে হচ্ছে আমাদের সব কটেজেস, রাইনো কটেজ। ওখানে একটা কটেজ আছে,
ওটা আমাদের নয়, ওটা হচ্ছে অন্য কোনো একটা রিসর্ট হবে হয়তো। খুব সুন্দর জায়গা। চা এসে গেছে, আর চায়ের সাথে আমরা এখন ব্রেকফাস্টটাও করে নেবো। এই জীবনে ফার্স্ট টাইম রাজহাঁসের ডিম দেখলাম। চারটা দেওয়া হয়েছে ফুটানোর জন্য, আর হচ্ছে ওই 3টা আছে। এগুলো খাওয়া যায় না? না এগুলো খাওয়া যায় না। না, এগুলো খাওয়া যায় না, এগুলো তো এমনি বাচ্চা ফুটানোর জন্য, কোনো টেস্ট নেই তো এগুলো। সকালবেলায় আমি ওকে তাড়া করলো, আর আমি ওকে মারতে গেছি যে আবার আমাকে তাড়া করতে আসছে। আমি ভয়ে তো দৌড় মারছি। একদিন তো আমাকে ঠোকরি দিচ্ছে ডিম বার করতে গিয়ে ঘরের থেকে। বাবা, এমন বাজে। কটা আছে? 3টে আছে না? এরা বাচ্চাই ফুটায় না, উষুমই বসে না। ওরা উষুম বসায় না তো। এগুলো ওই অন্য হাঁস বা মুরগি দিয়ে ফুটাতে লাগে। ওরে বাচ্চা বেড়ে। আচ্ছা আচ্ছা। এইটা নিয়ে ওরা 60th এগ দিল, 60টা ডিম দিল। এই নিয়ে এইটা হচ্ছে 60 নম্বর ডিম। সকাল 10:20 বাজে, আর আমাদের পুরো লাগেজ ফাগেজ সব রেডি, বাইক পুরো রেডি হয়ে গেছে। আর 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব আমরা। তো চলো তাহলে এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইন আওয়ার জার্নি ফ্রম জলদাপাড়া টু লাটাগুড়ি। চলো টাটা।